আসসালামু আলাইকুম। শিশির একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের ৫৪, ৫৫ এবং ৫৬ পৃষ্ঠার কাজগুলোর সমাধান করব। এখানে দেয়া আছে, এবার ভেবে দেখো, ভূমিরূপ তৈরির এই প্রক্রিয়ার সাথে বাংলাদেশের স্থানীয় প্রযুক্তিতে অর্থাৎ মাটি এবং ছনের তৈরি বাড়ি, টিনের ঘর এই ধরনের বাড়ির ডিজাইন গড়ে ওঠার কোনো সম্পর্ক আছে কিনা দলে আলোচনা করো এবং নিচে তোমাদের উত্তর লিখে রাখো। তো আমাদের যেই স্থানীয় প্রযুক্তি আছে এগুলোর সাথে আমাদের বাড়ির ডিজাইন গড়ে ওঠার সম্পর্ক আছে কিনা সেই তথ্যগুলো দিয়ে কিন্তু এই ছকটা পূরণ করতে হবে। তো এটার উত্তর আমি করে রেখেছি, চলো দেখা যাক। তো প্রথমেই উত্তরটা করার আগে তো আমি তোমাদের কিছু কথা বলে নিতে চাই, সেটা হলো তোমরা প্রথমে একবার পুরো ভিডিওটি দেখে নিবা। দেখে নিয়ে তুমি দেখবা যে আমি কত বড় করে উত্তরগুলো লিখেছি। তোমাদের বইয়ে তোমরা কিভাবে উত্তরগুলো আহ সাজাতে পারো, কিভাবে লিখতে পারো। হ্যাঁ, তোমাদের বইয়ে আঁটবে কিনা, তোমাদের যেই লিখবা সেই লিখার সাইজটা কেমন হবে। খুব বেশি বড় করে যদি লিখো তাহলে হয়তো আঁটবে না। খুব ছোট করে লিখলে, সুন্দর করে লিখলে আঁটবে। আমি তোমাদের বইয়ের কথা চিন্তা করেই খুব বেশি বড় করি না, প্রশ্নের উত্তরগুলো ছোট করেই লেখার চেষ্টা করি। তারপরে তোমরা আগে একবার উত্তরগুলো দেখে নিবা। দেখে নেওয়ার পরে তোমাদের আইডিয়া হবে, ধারণা হবে, তারপর তোমরা উত্তরগুলো লেখা শুরু করবা। তো প্রথমে আমি কি দিলাম, বাংলাদেশের ভূমিরূপ এবং স্থানীয় প্রযুক্তি দিয়ে তৈরি বাড়ির ডিজাইন একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। বাংলাদেশের ভূমিরূপের প্রভাব এবং স্থানীয় জলবায়ু পরিস্থিতি মিলে মাটির এবং ছনের ঘর, টিনের ঘর ইত্যাদি বাড়ির ডিজাইন গড়ে ওঠার পেছনে প্রধান ভূমিকা পালন করেছে। নিম্নে এই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হলো। তারপরে সেই দিকগুলো কি কি হতে পারে? দিকগুলো হতে পারে: এক, জলবায়ু এবং বন্যা প্রতিরোধ। বাংলাদেশে বর্ষাকালে ব্যাপক বৃষ্টিপাত এবং বন্যা হয়। এই কারণে বাড়িগুলি এমনভাবে ডিজাইন করা হয় যাতে বন্যার সময় পানি ঘরে প্রবেশ করতে না পারে। অর্থাৎ আমরা কিন্তু দেখি যে আমাদের যেখানেই বাড়িঘর করা হোক না কেন, বাড়িঘরগুলো কিন্তু সাধারণত একটু উঁচু করা হয়। কারণ যাতে বন্যা হলে বা বৃষ্টিপাত অধিক যদি হয় তাহলে যাতে সেগুলোতে পানি প্রবেশ করতে না পারে। মাটির তৈরি ঘরগুলি মজবুত এবং তাপ নিরোধক হলেও তারা উঁচু প্ল্যাটফর্ম বা মাচাঙের উপর তৈরি করা হয় যাতে বন্যার পানি ঘরে ঢুকতে না পারে। একইভাবে টিনের ঘরগুলো সাধারণত উঁচু জায়গা বা উঁচু ভিত্তির উপর তৈরি করা হয়। তাহলে আমরা প্রথম পয়েন্টটা বুঝলাম যে আমাদের যেখানে আমরা বাড়িঘর তৈরি করি না কেন সেটা সাধারণত একটু উঁচুতে তৈরি করা হয় যাতে বন্যার পানি বা বৃষ্টির পানি থেকে আমাদের বাড়িঘরগুলোকে রক্ষা করা যায়। তারপরে ২ নাম্বার পয়েন্ট হিসেবে আমি দিলাম স্থানীয় উপকরণের ব্যবহার। স্থানীয় উপকরণ বলতে যেই বাড়িঘর তৈরির জন্য যে উপাদানগুলো আমরা সাধারণত এলাকাতেই পেয়ে যাই সেগুলো হলো স্থানীয় উপাদান। যেমন বাংলাদেশের প্রচুর মাটি এবং বাঁশ পাওয়া যায়। মাটি এবং বাঁশ এবং ছন দিয়ে ঘর তৈরি করা হয় কারণ এগুলো সহজলভ্য এবং সস্তা। এবং এগুলো কি খুব সহজে পাওয়া যাচ্ছে, তাই না? মাটি এবং ছনের তৈরি ঘরগুলো তাপ নিরোধক হয় যা গ্রীষ্মকালে ঠান্ডা এবং শীতকালে উষ্ণ রাখে। তাহলে এটাও স্থানীয় উপকরণের একটা আহ সুবিধা, ব্যবহারের একটা সুবিধা। তারপর ৩ নম্বরে দিয়েছে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা। তো বাংলাদেশে ঘূর্ণিঝড়, বন্যা এবং ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এলাকা। তাই ঘরগুলো এমনভাবে তৈরি করা হয় যাতে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়া যায়। টিনের ছাদ এবং কাঠের কাঠামো দিয়ে তৈরি করা ঘরগুলি শক্তিশালী বাতাস এবং ঝড়ে স্থায়ী থাকে। ৪ নম্বর একটা পয়েন্ট দিলাম স্থায়িত্ব এবং মেরামতের সহজতা। মাটি এবং ছনের ঘরগুলো নির্মাণ এবং মেরামত সহজ এবং কম খরচে নির্মাণ করা যায়। একইভাবে টিনের ছাদ এবং কাঠের কাঠামো সহজে পরিবর্তন করা বা মেরামত করা যায়। আচ্ছা, তারপরে ৫ নাম্বার পয়েন্ট বা এটাই হলো সর্বশেষ পয়েন্ট হিসেবে আমি দিলাম সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব। মাটি এবং ছনের ঘরগুলো পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী। এগুলো পরিবেশের উপর কম প্রভাব ফেলে এবং সহজে পুনরায় ব্যবহার করা যায় বা পুনর্ব্যবহার করা যায়। ওকে। তাহলে এই প্রশ্নটার উত্তর যতটুকু দেখালাম ততটুকু তোমাদের এখানে বেশ ভালোই জায়গা দেওয়া আছে। আশা করি খুব সহজেই তোমরা এই জায়গাটুকুর মধ্যে এই প্রশ্নটার উত্তরটুকু লিখে নিতে পারবা। তারপরে পরের পেজে একটা কাজ ছিল। এবার নিজেদের বাড়ির নকশা করার পালা।
দলে বসে আলোচনা করে নিজের সিদ্ধান্তগুলো নাও। কি কি উপাদান ব্যবহার করা হবে? আচ্ছা, এখানে তোমাদের বাড়ির নকশা করতে বলা হয়েছে। নকশা মানে আমরা জানি একটা ডিজাইন, যে প্রারম্ভিক, যে আমি একটা বাড়ি করব, বাড়ি করতে গেলে আমার কোন জিনিসটা কিভাবে থাকবে, তার একটা প্রারম্ভিক ডিজাইন। দেখা যায় যারা আমরা যখন বাড়ি করি, আমরা ইঞ্জিনিয়ার বা যারা নকশাবিদ, আর্কিটেকচার আছে, তাদের কাছে গেলে তারা খাতা এঁকে অথবা 3D মডেলে আমাদের একটা বাড়ির নকশা করে দেয়। সেরকম ভাবে আমাদের এখানে একটা নকশা করতে বলা হয়েছে। সেই নকশা করতে আমাদের কি কি উপাদান দরকার? তো একটা বাড়ির নকশা করতে যে যে উপাদান দরকার, সেগুলো নিয়ে এখন আমরা এই প্রশ্নের উত্তরটা দিব। তো এখানে দিলাম নিজেদের বাড়ির নকশা প্রয়োজনীয় উপাদানসমূহ, অর্থাৎ আমাদের বাড়ি তৈরি করতে যে নকশা করতে, মানে বাড়ির নকশা করতে যে উপাদানগুলো প্রয়োজন, সেগুলো কি কি? প্রথমে আমি দিলাম ককশিট, তোমরা নিশ্চয়ই সবাই ককশিট চেনো। শক্ত কাগজ বা কার্ডবোর্ড, পেন্সিল বা কলম। পেন্সিল বা কলম দিয়ে আমরা কি মাপ যোগ করব, আঁকাবো। হুম। তারপর সুতা বা দড়ি, সুতা দিয়ে আমরা মাপের কাজে করতে পারি, বা বাঁধার জন্য গাম বা আঠা, আটকানোর জন্য কাঁচি, ছুরি, হেক্সো ব্লেড, এগুলো দিয়ে আমরা কাটার কাজ করব। প্লাস্টিকের পাইপ দিয়ে আমরা কুটির কাজ করতে পারি, অথবা আহ খুঁটির কাজ করতে পারি, অথবা বৈদ্যুতিক যে লাইনগুলো দিব সেগুলো করতে পারি, অথবা যে আমাদের যে স্যানিটেশন যে সিস্টেম আছে, বা আমাদের পয় নিষ্কাশন বা পানির যেই পানির কাজের জন্য আমরা হচ্ছে প্লাস্টিকের পাইপ ব্যবহার করব। তারপর পিন, চিকন কাঠি ইত্যাদি। তারপর রং হচ্ছে রঙিন করার জন্য, বা আহ, আমরা দেয়ালকে রং করার জন্য রং ব্যবহার করব। অর্থাৎ আমাদের বাড়ির নকশা করতে কিন্তু এই জিনিসগুলো আমাদের প্রয়োজন। এই জিনিসগুলো ব্যবহার করে কিন্তু আমরা সুন্দরভাবে একটা বাড়ির নকশা করতে পারি। তো তোমাদের যদি মনে হয় আরো কিছু জিনিস প্রয়োজন, তোমরা কিন্তু সেগুলো এখানে অ্যাড করতে পারো। কারণ তোমাদের এই জায়গাটাতে অনেক বড় জায়গা দেওয়া আছে, এখানে চাইলে তোমরা অনেক উপাদান অ্যাড করতে পারো। যেমন তোমরা চাইলে অ্যাড করতে পারো বাঁশ, তারপর পাটকাঠি, এগুলো কিন্তু তোমরা চাইলে অ্যাড করতে পারো। তো তারপরে 56 পেজে যেই কাজটা ছিল, কি ধরনের ডিজাইন করলে তা বাংলাদেশের প্রেক্ষিতে সবচেয়ে পরিবেশ বান্ধব ডিজাইন হবে? অর্থাৎ তোমাকে এমন একটা ডিজাইনের কথা এখানে আলোচনা করতে হবে, যেটা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সবচেয়ে বেশি পরিবেশ বান্ধব হবে। তো আমি এরকম একটা ডিজাইনের কথা লিখে রেখেছি, চলো সেটা দেখা যাক। বাংলাদেশের প্রেক্ষিতে সবচেয়ে বেশি পরিবেশ বান্ধব বাড়ির ডিজাইন করার জন্য নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনা করা যেতে পারে। সেই বিবেচনাগুলো কি? তোমরা আগে ভিডিওটা পুরো দেখে তারপরে বইয়ে লেখার চেষ্টা করবা, কারণ কত বড় আমি লিখেছি, তোমাদেরকে কিভাবে লিখতে হবে সেটা তোমরা যদি ভিডিওটা আগে একবার না দেখো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবা না। তো এখানে আমি প্রথমে যেই বিষয়গুলো আমাদের বিবেচনা করা যেতে পারে সেগুলো আমি দিলাম। 1 নাম্বার দিলাম স্থাপত্য শৈলী ও স্থাপনা। এই স্থাপত্য শৈলীর ভিতরে আমরা প্যাসিভ ডিজাইন দিলাম। তোমরা সবসময় চেষ্টা করবা যে আমরা যেই মেইন যে আমাদের হেডিং বা যেই পয়েন্টটা আছে, সেটা আমরা সাধারণত অন্য কালি দিয়ে করার চেষ্টা করবা। হুম। অন্য কালি যেমন বেগুনি, নীল, হ্যাঁ, এই কালিগুলো দিয়ে করার চেষ্টা করবা। তবে কখনো গোলাপি বা লাল এই ধরনের কালি ব্যবহার করার চেষ্টা করবা না। এবং আ করার পরে তোমরা নিচে একটা আন্ডারলাইন করে দিতে পারো। তারপরে যে প্যাসিভ ডিজাইন, প্রাকৃতিক বায়ু চলাচল ও সূর্যের আলো প্রবেশ এবং তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য বাড়ির ডিজাইন করা প্রয়োজন। এর মধ্যে প্যাসিভ কুলিং ও হিটিং পদ্ধতি অন্তর্ভুক্ত থাকবে। তারপরে পাহাড়ি বা উঁচু স্থানে স্থাপন, বন্যার ঝুঁকি এড়াতে উঁচু স্থানে বাড়ি তৈরি করা যেতে পারে। তারপরে গ্রিন রুফ বলতে ছাদে গাছপালা লাগানো, যা তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করবে এবং বৃষ্টির পানি সংরক্ষণ করবে। 2 নাম্বার পয়েন্ট হিসেবে দিলাম নির্মাণ উপকরণ। অর্থাৎ দেখো, এইটা কিন্তু 1 নাম্বার পয়েন্ট ছিল। এটা ছিল 1 নাম্বার পয়েন্ট। 1 নাম্বার পয়েন্টের ভিতরে কিন্তু কয়েকটা সাব পয়েন্ট ছিল, 3টা। এটা আবার আমার 2 নাম্বার পয়েন্ট। নির্মাণ উপকরণ। নির্মাণ উপকরণের ভিতর আরো সাব পয়েন্ট আছে, সেগুলো হলো প্রাকৃতিক উপকরণ, যেমন বাঁশ, মাটি, কাদা ইত্যাদি প্রাকৃতিক উপকরণ ব্যবহারে পরিবেশ বান্ধব বাড়ি তৈরি করা যায়। তারপরে রিসাইকেল করা বলতে তোমরা প্রায় সবাই বোঝোই, যে পুনরায় ব্যবহার করা কোনো একটা জিনিস, ব্যবহারযোগ্য উপকরণ, যেমন পুরনো ইট, কাঠ ইত্যাদি ব্যবহার করা। স্থানীয় উপকরণ। স্থানীয় উপকরণ মানে যেগুলো আমরা এলাকাতেই সচরাচর পেয়ে যাই, স্থানীয়ভাবে সহজলভ্য উপকরণ ব্যবহার করা, যা পরিবহনজনিত কার্বন নিঃসরণ কমাবে। পরিবহনজনিত কার্বন নিঃসরণ বলতে তোমরা হয়তো সবাই খুব ভালোভাবে বুঝোনি, এটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি।
পরিবহনজনিত কার্বন নিঃসরণ মানে আমরা যদি দূর থেকে কোনো বাড়ি তৈরির জন্য অনেক দূর থেকে কোনো উপাদান নিয়ে আসতে চাই, তাহলে সেটা নিশ্চয়ই কোনো না কোনো গাড়ি দিয়ে নিয়ে আসতে হবে। ফলে ওই গাড়ি থেকে কি কালো ধোঁয়া বের হবে, ওই গাড়িতে জ্বালানি ব্যবহার করা হবে, সেই সেক্ষেত্রে দেখা যাবে কার্বন নিঃসরণ হবে। সেটাই হলো পরিবহনজনিত কার্বন নিঃসরণ। ৩ নাম্বার, শক্তি ও পানির ব্যবহার। ৩ নাম্বার পয়েন্টের কয়েকটা সাব পয়েন্ট দেখো। সৌরশক্তি, সৌর প্যানেল স্থাপন করে বিদ্যুৎ উৎপাদন করতে হবে। বৃষ্টির পানি সংরক্ষণ, বৃষ্টির পানি সংরক্ষণের জন্য রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম স্থাপন করতে হবে। পুনর্ব্যবহারযোগ্য পানির ব্যবহার, ধোয়া পানি এবং অন্যান্য ব্যবহারযোগ্য পানি পুনর্ব্যবহারের ব্যবস্থা করতে হবে। ৪ নাম্বার পয়েন্টে কি দিলাম, পরিবেশ বান্ধব প্রযুক্তি। এখানে সাব পয়েন্ট আছে এনার্জি এফিশিয়েন্ট যন্ত্রপাতি ব্যবহার করতে হবে, যেমন বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি এবং এলইডি লাইট ব্যবহার করতে হবে। বায়োগ্যাস প্লান্ট, বাড়ির উচ্ছিষ্ট পদার্থ থেকে বায়োগ্যাস উৎপাদন করতে হবে। উৎপাদন করতে হবে বলতে এগুলো যদি করা যায় তাহলে কিন্তু বাড়িটাকে তুমি অধিক পরিবেশ বান্ধব করতে পারবা। স্মার্ট হোম সিস্টেম, বিদ্যুৎ এবং পানির অপচয় কমাতে স্মার্ট হোম প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে। ৫ নাম্বার, পরিবেশের সাথে সংযোগ, সবুজ অঞ্চল, বাড়ির চারপাশে গাছপালা লাগানো যা পরিবেশকে শীতল রাখবে এবং বায়ু মান উন্নত করবে। ছাদ বাগান, ছাদ বাগান অলরেডি একবার বলা হয়েছে যে রুফ, গ্রিন রুফ ওখানে, তো এখানে আরেকবার বলা হচ্ছে ছাদে বাগান তৈরি করা যা তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করবে এবং খাদ্য উৎপাদনেও সহায়ক হবে। উদ্যান বা খোলা জায়গা, বাড়ির পাশে ছোট উদ্যান বা খোলা জায়গা রাখতে হবে। এই ধরনের নকশাগুলো বাংলাদেশের পরিবেশ বান্ধব এবং টেকসই বাড়ি নির্মাণের জন্য সহায়ক হতে পারে। অর্থাৎ আমি এতক্ষণ যেই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করলাম, এটাই ছিল হচ্ছে তোমার এই প্রশ্নটার উত্তর, যে কি ধরনের ডিজাইন করলে তা বাংলাদেশের প্রেক্ষিতে সবচেয়ে পরিবেশ বান্ধব ডিজাইন হবে। শিশির একাডেমি ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত শিক্ষামূলক বিভিন্ন ধরনের ভিডিও, বিভিন্ন ক্লাসের অ্যাসাইনমেন্ট, মূল্যায়ন, ছক পূরণ, বাড়ির কাজ ইত্যাদি আপলোড করা হচ্ছে। তোমরা যারা চ্যানেলটিকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি